এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের ময়মনসিংহ 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নের উদ্দীপকে বলা আছে যে পটাশিয়ামের কার্য অপেক্ষক 2 ইলেকট্রন ভোল্ট। পটাশিয়ামের একটি পাতের উপর প্রথমে 3000 অ্যাংস্ট্রমের আলো আপতিত হলো, পরবর্তীতে 4500 অ্যাংস্ট্রমের আলো ফেলা হলো। তো ক নম্বরে বলা যে প্রথম ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। তাহলে প্রথম ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করার জন্য আমাদেরকে কি কি তথ্য দেওয়া আছে আমরা যদি একটু লিখি, যে আমাদেরকে দেওয়া আছে যে কার্য অপেক্ষক ছিল 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে কার্য অপেক্ষক হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। এখন ইলেকট্রন ভোল্টে আমাদের হিসাব করা যাবে না, আমাদেরকে জুলে যাইতে হবে। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যাইতে হলে 1.6 × 10⁻19 দ্বারা গুণন করতে হবে, তাই লিখছি 2 × 1.6 × 10⁻19 এত জুল। তারপরে কি দেওয়া ছিল, আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল প্রথম ক্ষেত্রে 3000 অ্যাংস্ট্রম। এই যে ল্যামডা সমান 3000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম থেকে মিটারে যাইতে হলে 10⁻10 দ্বারা গুণন করতে হবে, তাই করছি। এখন আমরা যে সূত্রটা জানি, এখানে কিন্তু নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করতে হবে। আমরা অ্যাকচুয়াল যে সূত্রটা জানি যে E = W0 + Kmax, এখান থেকে লিখতে পারি W0 + Kmax = E। তাহলে Kmax = এটা ওই পাশে গেলে বিয়োগ হবে, Kmax = E মানে আবার আমাদের একটা সূত্র জানি hc/λ, E মানে হচ্ছে hc/λ মাইনাস হচ্ছে W0। এখন এই সূত্র অনুযায়ী আমাদেরকে কোন কোন মানগুলো দেওয়া ছিল, প্রশ্নের অনুযায়ী আমাদের এই সূত্র অনুযায়ী মান দেওয়া ছিল ল্যামডা আর W0 এর মান, কিন্তু H আর C তো দেওয়া নাই। H আর C কি? H আর C হচ্ছে আমাদের মুখস্থ মান। H কি? H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে এটা 6.63 × 10⁻10⁻34 জুল সেকেন্ড, আর C হচ্ছে আলোর বেগ, যার মান হচ্ছে এটা। আমাদেরকে অবশ্যই কিন্তু এইগুলো লিখে দিতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য এত, প্লাঙ্কের ধ্রুবক এত, আলোর বেগ এত, কার্যাপেক্ষক এত, গতিশক্তি Kmax = হট। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই লিখে দিতে হবে এই কথাগুলো, বাংলা কথাগুলো, না হলে কিন্তু পরীক্ষায় মার্কস পাওয়া যাবে না, ফুল মার্কস 1 মার্কস কম দিতে পারে স্যার। তাহলে আমরা লিখবো যে Kmax = E মানে hc/λ মাইনাস W0। এখন এই সূত্রে আমরা যদি মানগুলো বসায় দেই তাহলে আমরা দেখতে পাবো যে কি আসে। তো H এর মান, C এর মান, ল্যামডার মান এবং মাইনাস W0 এর মান বসায় দিলাম। তাহলে কিভাবে আমরা হিসাব করব? ফার্স্টে আমরা এইটার মান বের করব, তারপর মাইনাস এইটা করব। যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে কিভাবে আমাদের হিসাবটা হবে। ফার্স্টে আমরা লিখবো যে 6.634 into 10 to the power হচ্ছে -34 into 3 into 10 to the power হচ্ছে 8 ভাগ হচ্ছে 3000 into 10 to the power হচ্ছে -10। তো ফার্স্ট এই অংশের জন্য মানটা বের করব। এই অংশের জন্য মানটা কত আসে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এই অংশের জন্য মানটা আসে এইটা, আসে এই মান আসে। তাহলে এখন আমরা যেটা করব, ফার্স্ট ব্র্যাকেট ওইটা অ্যান্সার ফার্স্ট ব্র্যাকেট মাইনাস, কার সাথে মাইনাস করব, যে ওই যে 2 ইনটু ওইটা আর কি, যে W0 এর সাথে এই মানের সাথে মাইনাস করব। তাহলে আমরা লিখব যে 2 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত ছিল 19। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা যেটা পাবো যে 3.434 into 10 to the power -19 জুল। এই যে 3.43 into 10 to the power -19 জুল। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে যদি একটু খেয়াল করি, ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে একই ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে নিবৃত্তি বিভব কমে যায়। তার মানে হচ্ছে যে এই কথাটা হচ্ছে যে একই ধাতুর উপর আমরা হিসাবটা করব, যখন আমরা তরঙ্গ দৈর্ঘ্য বাড়াবো তখন নিবৃত্তি বিভব কমে যাবে। এটা উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে যাচাই করতে হবে। তাইলে আমরা প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, মানে যখন λ1 এর মান এত সেই ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান কত, আর যখন তরঙ্গ দৈর্ঘ্যের মান এত সেই ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান কত। তাহলে আমরা এটাকে ধরে নেব λ1, এটাকে ধরে নেব λ2। তাহলে এটা করার জন্য আমরা কিন্তু সূত্র অনুযায়ী লিখতে পারি যে আমরা প্রথম ক্ষেত্রে যখন λ1 এর মান 3000 অ্যাংস্ট্রম, সেই ক্ষেত্রে আমাদের Kmax এর মান দরকার, কিন্তু সেই ক্ষেত্রে Kmax এর মান কিন্তু আমরা অলরেডি গ নাম্বার থেকে পাইছি, সেই ক্ষেত্রে Kmax এর মান এটা। কিন্তু কেন Kmax এর মান দরকার? কারণ আমরা একটা সূত্র জানি Kmax = EV0। আমরা একটা সূত্র জানি যে Kmax = কি EV0। এখন যেহেতু প্রথম ক্ষেত্রে এই জন্য V01 দেবো, এখান থেকে আমরা বাইর করব হচ্ছে V01 এর মান। যেহেতু V01 এর মান বের করব তাহলে আমরা লিখতে পারি V01 = Kmax/E। হ্যাঁ, এখন আমরা Kmax এর মান জানি বলে আমরা এই সূত্রটা ব্যবহার করছি। যদি না জানতাম তাইলে কিন্তু অবশ্যই আমাদেরকে বড় সূত্র বসায় আমাদেরকে Kmax এর মান নির্ণয় করতে হইতো, তারপরে আমাদেরকে এরকম সূত্রে বসে এখান থেকে V0 এর মান বের করতে হইতো আর কি। তাহলে যেহেতু আমাদের গ নম্বর হতে Kmax পাই, তাহলে Kmax লিখবো, আর E ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 জুল। এখন এটাকে এটা দ্বারা ভাগ দিলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 2.14 ভোল্ট। এটা ছিল প্রথম ক্ষেত্রের জন্য। এখন যদি দ্বিতীয় ক্ষেত্রের হিসাবটা দেখি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মানে λ2 মান কত 45 অ্যাংস্ট্রম × 10, 45 অ্যাংস্ট্রম ছিল, এটাকে মিটারে নিতে হলে 4500 × 10⁻10 মিটার, আর W0 ওইটাই থাকবে
এই যে এখন কিন্তু আমাদের এখানে কিন্তু কে ম্যাক্স এর মানটা নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, মূল যে সূত্র যেটা আমরা গ নাম্বারে লিখছিলাম, এই যে একটু হিসাব করে যে মেইন যে সূত্রটা ছিল, এই সূত্রটা আমরা এখন এখানে লিখবো, লিখে দ্বিতীয় ক্ষেত্রে কে ম্যাক্স এর মানটা বের করব, বা কে ম্যাক্স মান ই ভি নট তো আমরা জানি, ই ভি নট আমরা ডাইরেক্ট এই সমীকরণ থেকেই ভি নট টুর মানটা বের করব, কারণ কে ম্যাক্স মানে জানি আমরা ই ভি নট, যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে এই জন্য 2 দিছি, আর এইচ সি বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট। এখন মানগুলো বসানোর পরে আমরা ফার্স্ট এইটা বের করব, তারপরে এইটা থেকে মাইনাস এইটা করব, করলে এখান থেকে ই ভি নট টু সমান এটা পাবো। এখন এর পরের লাইনটা হচ্ছে এখানে, তাহলে ভি নট টু সমান সমান হচ্ছে এইটা বাই ই, ই মানে হচ্ছে 1.6 মাইনাস 19, এটাকে এটা দ্বারা ভাগ দিলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 0.76 ভোল্ট। তাহলে প্রথম ক্ষেত্রে যখন তরঙ্গ দৈর্ঘ্য ছিল 3000 অ্যাংস্ট্রম তখন আমরা পাইছি 2.14 ভোল্ট, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে 4500 অ্যাংস্ট্রম হয়েছে তখন আমরা পাইছি হচ্ছে 0.76 ভোল্ট। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ল্যামডাটা বাড়ছে কিন্তু নিবৃত্তি বিভবটা কমে যাচ্ছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে ল্যামডা 1 এর থেকে ল্যামডা মানে প্রথম ক্ষেত্রে থেকে দ্বিতীয় ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান বড় হয়েছে, কিন্তু নিবৃত্তি বিভবটা কিন্তু প্রথম ক্ষেত্রে বেশি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে গিয়ে কমে গেছে। তার মানে এই উক্তি মানে ওই যথার্থতা সঠিক, মানে আমরা লিখবো যে একই ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে নিবৃত্তি বিভব কমে যায়, উক্তিটি যথার্থ হচ্ছে সঠিক, এটা আমরা লাস্টে লিখে দেবো উদ্দীপক অনুযায়ী। তো এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।